প্রেডিকশন করতে আমারও ভালো লাগে, বাট প্রেডিকশন করি না কেন? কারণ ফুটবল একটা আনএক্সপেক্টেড গেম। যে কোনো মুহূর্তে যে কোনো টিম যে কোনো সময় যে কাউকে বেগ দিতে পারে, এবং নকআউট টুর্নামেন্টে ছোট বড় বলে কিছু হয় না। দেখো আজকে যে ম্যাচটা আমরা দেখলাম, সেকেন্ড ম্যাচটা জাস্ট কিছুক্ষণ আগে শেষ হয়েছে, যেখানে কেরালা ব্লাস্টার্স 3-2 গোলে হেরেছে। খালিদ জামিল একটা প্রুভেন কোচ, তারপরেও সে সেভাবে সুযোগ পায় না। কী করতে হবে? আই লিগ জিতেছে, আইএসএলে একটা টিমকে প্রথম ইন্ডিয়ান কোচ হিসাবে নকআউট ফেজে নিয়ে গেছে, এবং প্রথম ইন্ডিয়ান কোচ হিসাবে ফুল টাইম একটা ক্লাবের দায়িত্ব পেয়েছিল। বাট তারপরেও কিন্তু খালিদ জামিলের ওপর যে ভরসাটা ইন্ডিয়ান ক্লাবগুলোর দেখানো দরকার ছিল, সেটা কিন্তু তারা দেখায়নি। আবারও খালিদ জামিল সিজনের মাঝ পথে সুযোগ পেয়েছে এবং জামশেদপুরকে জাস্ট চেঞ্জ করে দিয়েছে। আজকে যে রেজাল্টটা দেখা গেল, আজকে যে খেলাটা দেখা গেল, সেখানে কোথাও জামশেদপুর কিন্তু ফেভারিট হয়ে থাকলো এই গ্রুপটাতে, এটা বলাই বাহুল্য। এবং আমার প্রেডিকশনে ছিল ভাই কেরালা ব্লাস্টার্স তারা চ্যাম্পিয়ন হতে পারে। প্রেডিকশনের 100, ঠিক আছে, বাকি বিষয় নিয়ে কথা বলবো। কিছু ট্রান্সফারের ব্যাপার রয়েছে, আপডেট রয়েছে, রুমার রয়েছে, বহু কিছু ব্যাপার চলছে, সব কিছু নিয়েই কথা বলবো। ফার্স্ট অফ অল যেটা বলা রয়েছে, একদম সরাসরি ন্যাশনাল টিম দিয়ে শুরু করা যাক। আজকে যে রিপোর্টটা বেরিয়েছে, সেই রিপোর্টে দুটো কনসার্নিং পার্ট। এক হচ্ছে সাহাল আব্দুল সামাদ এখনও অবধি ফিট না, উজবেকিস্তান ম্যাচে তাকে আমরা ফিচার্ড হতে দেখতে পাবো না। সিরিয়া ম্যাচে দেখতে পাওয়া যাবে কি না এখনও অবধি ঠিক নেই, তবে অবশ্যই আমরা হোপফুল কি সিরিয়া ম্যাচে সাহাল আব্দুল সামাদ ফিরবে এবং তাকে ভীষণভাবে দরকার। দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে একটা ট্রেনিং চলছিল, 5 ভার্সেস 5 একটা গেম চলছিল। সেখানে মহেশ নাওরেম সিং, ভাই দুবলা পাতলা চেহারা হলে কি হবে, কোয়ালিটি রয়েছে বলে লাভ নেই। একটা হার্ড ট্যাকেল করে আকাশ মিশ্রাকে, যেটা হয়ে থাকে খুব ন্যাচারাল ব্যাপার ট্রেনিং সেশনে। সেই সময়ে কিন্তু আকাশ মিশ্রা একটু চোট পেয়ে গেছে। আকাশ মিশ্রা আমার মনে হয় যে আমাদের মহেশ নাওরেমের থেকেও আরও একটু নাজুক বডি রয়েছে তার, তো হালকা চোট পেয়েছে, লিম্প অফ হয়ে কিন্তু মাঠ ছেড়েছে, অর্থাৎ খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু ছেড়েছে। খুব একটা কনসার্নিং না, বাট দেখা যাক উজবেকিস্তান ম্যাচে তাকে প্রথম থেকে কোচ খেলান কিনা। উজবেকিস্তান ম্যাচের ক্ষেত্রে এখানে অনেকে বলতে পারে যে কোথাও শুভাশিস বোস যে পারফরমেন্সটা অস্ট্রেলিয়া এগেনস্টে তুলে ধরেছে, সেখানে শুভাশিসই ফেভারিট হওয়া দরকার, কারণ উজবেকিস্তানও কিন্তু বল মাটিতে রেখে খেলতে পছন্দ করে, খুব একটা ওরা লং বল থিওরিতে নেই। এবং অবশ্যই অ্যাটাকিংয়ের ক্ষেত্রে আকাশ মিশ্র একটা বড় পার্ট হতে পারে, বাট আমার কোথাও মনে হয় যে ডিফেন্সিভ পার্টকে মজবুত রাখতে গেলে শুভাশিস কুড বি দ্য বেটার চয়েস। এরপর অবশ্যই বলতে হয় একটা কথা, সেটা হচ্ছে কার্টিস মেনকে কিন্তু বেঙ্গালুরু এফসি ছেড়ে দিয়েছে, বেড অ্যাডিও হয়ে গেছে, আবারও স্কটল্যান্ড ফিরে যাচ্ছে। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে কমরান তুরসুনভ, গোকুলাম কেরালা এফসির প্লেয়ার। প্রথমে তো তাকে ফাইনাল স্কোয়াডে রাখা হয়নি, প্রাইমারি স্কোয়াডে রাখা হয়েছিল তাজিকিস্তানে, এবং তাজিকিস্তান চায়নার সাথে একটা ম্যাচ খেলেছে, গোললেস ড্র অবধি হয়েছে, খুব ভালো ম্যাচটা হয়েছে। এবং সেই তাজিকিস্তানের ন্যাশনাল টিমে কিন্তু রিজার্ভ প্লেয়ার হিসেবে কমরান তুরসুনভ ছিল, আপাতত তাকে ফাইনাল স্কোয়াডে ঢুকিয়ে নেওয়া হয়েছে বাকি দুটো ম্যাচের জন্য। দেখা যাক কতটা ভালো পারফরমেন্স তুলে ধরতে পারে। অবশ্যই যে কটা বিদেশি প্লেয়ার এখানে খেলে, তার মধ্যে কিছু রেগুলার তারা ন্যাশনাল টিমের হয়ে খেলে, এবং তার মধ্যে জাস্ট দুজনই কিন্তু আপাতত এফসি এশিয়ান কাপে পার্টিসিপেট করতে যাচ্ছে। অলরেডি আমরা কালকে রাত্রে দেখে নিয়েছি, ইয়াসের আহমেদ ইরানের বিরুদ্ধে খেলেছে, প্রথম থেকে স্টার্ট করেছিল, এবং আবারও কমরান তুরসুনভ দ্বিতীয় প্লেয়ার হিসেবে কিন্তু এফসি এশিয়ান কাপের ফাইনাল স্কোয়াডে ঢুকে গেল। এরপর অবশ্যই বলতে সুপার কাপের ম্যাচ, প্রথম ম্যাচটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি খুব কষ্ট করে 2-1 গোলে জিতেছে। আনফেয়ার না ফেয়ার ডিসিশন, সেটা অবশ্যই যারা খুব ভালো করে ম্যাচটা দেখেছে তারা বলতে পারবে। কিন্তু দ্বিতীয় ম্যাচে যা রেজাল্ট হয়েছে, সেখানে যেভাবেই জেতা হোক না কেন নর্থ ইস্টের, সেটার খুব একটা ফায়দা রাখলো না, কারণ 3-2 গোলে জামশেদপুর এফসি জিতে গেছে। এবং জামশেদপুর যেভাবে আজকে খেলেছে, জামশেদপুর যেভাবে যে পারফরমেন্স করেছে, যেভাবে ম্যাচটা ওরা শুরু করেছিল, উল্টো দিকে কেরালা তো ভাই দুটো গোল দুটোই পেনাল্টি থেকে, কিন্তু জামশেদপুর যে খেলাটা তুলে ধরেছে, যে ধরনের মিসগুলো হয়েছে, ওই মিস না হলে আরও হয়তো গোল হতে পারতো। এবং ভাই খালিদ জামিল, কেন আমরা তাকে নিয়ে কথা বলি না? এটা আমাদের দোষ, এটা সিরিয়াসলি আমাদের একটা বিরাট বড় ফল্ট হয়ে যাবে। মানে কোথাও কোনো দিন হয়তো হিস্ট্রি বুকে গিয়ে থেকে যাবে যে আমাদের দেশে একটা খালিদ জামিল ছিল, বাট তাকে আমরা কোনো দিনও প্রপারলি ইউটিলাইজ করতে পারিনি। যখনই যে টিমের দায়িত্ব নিয়েছে, তখনই সেই টিমকে কিছু না কিছু সাকসেসের রাস্তা দেখিয়েছে। সবসময় একটা কোচ সাকসেস পায় না, এত তো কোচ বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে, এত ক্লাব এত পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে গেছে, এত ড্রাস্টিক চেঞ্জ হয়েছে, প্রতি সিজনে কোনো না কোনো টিম রয়েছে নতুন নতুন কোচ অ্যাপয়েন্ট করে, বাট কেন ইন্ডিয়ান কোচেদের ওপর খুব একটা ভরসা তারা দেখায় না, আমরা এখনও অবধি জানি না। হায়দ্রাবাদ এফসি এই সিজনে হেড কোচ হিসেবে থাংবই সিংটাকে নিয়োগ করেছিল, বাট তারপর টিডি হিসেবে কোনো নেস্ট্রকে রেখেছিল। মানে সোজা কথায় থাংবই সিংটো এখানে থাকবে পিঠ চুলকোনোর জন্য। কেন ভাই, কেন ইন্ডিয়ান কোচকে দায়িত্ব দেওয়া হবে না? এবং থাংবই সিংটো যে কী করতে পারে, সেটা কিন্তু হায়দ্রাবাদের এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে নিয়ে দুটো ম্যাচে সুপার কাপে দেখিয়ে দিয়েছে। ওরা যে ইন্টেন্টটা দেখিয়েছে, যে কোয়ালিটিটা মাঠে রিফ্লেক্ট করেছে, এটা যদি থাংবই সিংটো সিনিয়র টিমের ক্ষেত্রে পেত, আমার মনে হয় হায়দ্রাবাদ কিন্তু খুব একটা খারাপ রেজাল্ট করতো না। অবশ্যই এটা ফিনান্সিয়াল পারপাস ওদের খারাপ ছিল, সেটা অন্য বিষয়, মোটিভেশন প্লেয়াররা পায়নি অন্য বিষয়, বাট মাঠে যে ফুটবলটা তুলে ধরা, সেটা কিন্তু আমাদের হায়দ্রাবাদের খেলা
খেলার মধ্যে দেখিনি। এবং খালিদ জামিল ভাই কী করেছে এই কোচটা নিজের কেরিয়ারে। আইজল এফসিকে চ্যাম্পিয়ন করেছে, আই লিগ দিয়েছে, যখন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দায়িত্ব পেয়েছে তখন তাদেরকে প্রথম ইন্ডিয়ান কোচ হিসাবে নকআউট পর্বে নিয়ে গেছে, প্রথম ইন্ডিয়ান কোচ হিসাবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে একদম প্রথম থেকে সিজনের শুরু থেকে হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়েছে। বাট হ্যাঁ, তারপরেও খুব একটা সাকসেস দিতে পারেনি, খুব ভালো করে এগোতে পারেনি। বাট ভাই ভরসা রাখতে হবে, একটা কোচের উপর ভরসা রাখতে হবে, দিনের পর দিন তাকে নিয়ে এগোতে হবে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এত কোচ চেঞ্জ করেছে, এত কিছু ওদের চেঞ্জ হয়েছে, কী এক্সট্রা পেয়েছে ওরা? নাথিং। তো কোথাও খালিদ জামিলকে যদি ওরা রাখতে পারতো কন্টিনিউয়াসলি দায়িত্ব দিয়ে, আমার মনে হয় এতদিনে কিন্তু নর্থ ইস্ট একটা ফিট অ্যাচিভ করতে পারতো। এবং যে দায়িত্বটা জামশেদপুর ওকে হাফ সিজনে দিয়েছে, সেই দায়িত্বের কিন্তু খালিদ জামিল পুরোপুরি জাস্টিফাই করছে। নিজের প্লেয়িং কেরিয়ারটা ইঞ্জুরির জন্য শর্টেজ হয়ে যায়, তারপর যেভাবে কোচিং কেরিয়ারটাকে সিরিয়াসলি খালিদ জামিল নিয়েছে এবং যেভাবে অন্যান্য এক্স প্লেয়ারদেরকেও বারবার করে এটা দেখায় যে যখন তুমি কোচিং কেরিয়ারে সিরিয়াস, তখন কিন্তু তুমি যখনই দায়িত্ব পাও তখন কিছু ভালো কিছু করতে পারবে। এবং যেভাবে জামশেদপুরের টিমটাকে চেঞ্জ করেছে, ওরা যেভাবে খাবি খাচ্ছিল, কোথাও কোচের দোষ ছিল না কি ছিল না ব্যাপার ছিল সেটা অন্য বিষয়, বাট প্লেয়ারদের মধ্যে যে ট্যালেন্টের অভাব ছিল না, কোয়ালিটির যে অভাব ছিল না, সেটা কিন্তু খালিদ জামিল এসে দেখাতে শুরু করেছে। এবং আজকের ম্যাচটা জামশেদপুরের ক্ষেত্রে ওভারঅল চিমাচুকুর ম্যাচ হয়ে থাকবে। জোড়া গোল করেছে, অসাধারণ পারফরমেন্স করেছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, শেষকালে একটা বাজে ফাউল করে স্টাম্প করে কিন্তু রেড কার্ডও দেখে নিয়েছে। ইন্টারেস্টিং হবে জামশেদপুর কোথায় গিয়ে শেষ করে, খালিদ জামিল কীভাবে এই টুর্নামেন্টটাকে দেখছে, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝতে পারবো। এরপর ইস্ট বেঙ্গল ফ্যানদের একটা বিরাট বড় ডিমান্ড তৈরি হয়েছে এবং খুব লেজিট একটা ডিমান্ড তৈরি হয়েছে, সেটা হচ্ছে হিজেজি মেহর যেভাবে পারফরমেন্স করছে, যেভাবে তার কোয়ালিটি দেখা যাচ্ছে, তাকে লং টার্মে কন্ট্রাক্ট দেওয়া হোক, অ্যাটলিস্ট 2 বছরের কন্ট্রাক্ট দেওয়া হোক, তার এজ মাথায় রেখে, তার পারফরমেন্স মাথায় রেখে, তার ফিউচারকে মাথায় রেখে। কারণ এই প্লেয়ারটাকে তুমি যদি ফ্রিতে ছেড়ে দাও ভাই, আইএসএলে কিন্তু তার টিম পেতে অভাব হবে না, সিরিয়াসলি বলছি। আইএসএলের অন্তত 5-7টা টিম এসে এগিয়ে যাবে হিজাজি মেহেরকে ফ্রিতে তুলে নেওয়ার জন্য। তো এখানে কোথাও ইস্টবেঙ্গল ফ্যান তারা কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে কথা বলতে শুরু করেছে যে অ্যাটলিস্ট 2 বছরের একটা কন্ট্রাক্ট তাকে কিন্তু দেওয়া হোক, লং টার্মে তাকে রাখা হোক। এবং ইস্টবেঙ্গলের যে অ্যাপ্রোচ রয়েছে টুয়ার্ডস দ্য ট্রান্সফার, সেটাকে এবার একটু চেঞ্জ করা হোক, প্লেয়ারদেরকে বড় রকমভাবে ধরে রাখার চেষ্টা করা হোক এবং তাদেরকে নিয়ে লং টার্মে প্ল্যান করা হোক, সেটা ডোমেস্টিক হোক, সেটা ফরেন প্লেয়ার হোক। এবং অবশ্যই এখানে সবার একটাই জানার ইচ্ছা রয়েছে, সবার এই মুহূর্তে একটা বিরাট বড় আর্জেন্সি রয়েছে পুরো ব্যাপারটা নিয়ে, যে জর্ডান এলসে ফিরছে কবে। একদিকে জর্ডান, একদিকে জর্ডানের প্লেয়ার, এই দুজনের জুটি কতটা ইস্টবেঙ্গলের জন্য সাফল্য বয়ে আনে সেটাও কিন্তু সবার এক্সপেকটেশনের পারদটা এই মুহূর্তে চড়ছে। এবং আমার মনে হয় যে হিজাজি মেহের যে পারফরমেন্সটা করেছে, হয়তো কালকে জাস্ট ওর প্রথম গোলটা পেয়েছে, বাট এর আগে ও যেভাবে পারফরমেন্স করেছে, ও আসার পর থেকে যেভাবে ইস্টবেঙ্গল ডিফেন্সটাকে সলিড লেগেছে, কোথাও আনবিটেবল লেগেছে, সেটা কিন্তু সিরিয়াসলি খুব ভালো। হ্যাঁ, হয়তো ইস্টবেঙ্গল গোল খেয়েছে, এরকম নয় যে ইস্টবেঙ্গল গোল খায়নি, গোল সব টিমই খাই, বাট কোথাও ওর যে প্রেজেন্সটা, ওর যে ডিফেন্সিভ এবিলিটিটা, এটা কিন্তু ইস্টবেঙ্গলকে কোথাও একটা ভরসা দিয়েছে, সাহস দিয়েছে। এবং সেই পারপাসেই কোথাও ইস্টবেঙ্গল ফ্যানেদের একটা বিরাট বড় ডিমান্ড যে ভাই ওকে লং টার্মে রাখা হোক। এবং হ্যাঁ, এটা কিন্তু একদমই লেজিট একটা ব্যাপার যে হিজাজি মেহের তাকে অন্ততপক্ষে 2 বছরের একটা কন্ট্রাক্ট এক্সটেনশন যেন ইস্টবেঙ্গল দেয়, তাহলে কিন্তু সেটা ইস্টবেঙ্গলের ডিফেন্সের জন্য ভীষণভাবে ভালো। এবং যদি জর্ডান এলসে ফিট হয়ে ফিরে আসে, তাহলে এই প্লেয়ারটা অ্যাটলিস্ট সামনের সিজনটা বা 2টো সিজন ইস্টবেঙ্গলকে কিন্তু ডিফেন্সে ভরসা দিতে চলেছে। বাট তার পাশাপাশি অবশ্যই কোচ, তাকে নিয়েও খুব বেশি পরীক্ষা নিরীক্ষার রাস্তাতে যাওয়া চলবে না। যেভাবে তিনি কাজ করছেন, যেভাবে তিনি নিজের মতো করে একটা টিম সাজিয়ে নিচ্ছেন, একটা প্ল্যান কোথাও মাঠে ফুটে উঠছে আস্তে 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 আস্তে, আমরা বুঝতে পারছি এখানেও কিন্তু কোচকে একটা স্বাধীনতা দিতে হবে, যেটা আমাদের এখানে ফুটবলে দেখা যায় যে কোচের ওপরেও খবরদারি করার জন্য বহু লোক থাকে, সেটা কিন্তু বন্ধ করতে হবে। দেখা যাক ইস্টবেঙ্গল প্রপার রাস্তাতে এগোতে পারে কিনা, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিছু ভালো খবর ফ্যানেদের জন্য নিয়ে আসতে পারে কিনা। অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ রিলেটেড উইথ মোহনবাগানের ক্ষেত্রে 2টো বিষয় রয়েছে। এক হচ্ছে অ্যান্থনি ঝাবাস, তিনি কিন্তু আজকে কলকাতায় এসে গেছেন এবং আজকে তার একটা মিটিং ছিল, মিটিংটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে সাকসেসফুলি শেষ হয়েছে বলেই শোনা যাচ্ছে। এবং মিটিংয়ের বিষয়বস্তু কী হয়ে থাকতে পারে এটা কারোরই অজানা বিষয় না, তাকে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তিনি কীভাবে কী পালন করছেন না করছেন, এটা অবশ্যই ম্যানেজমেন্টের কাছে একটা বিরাট বড় এক্সপেকটেশন থাকছে, হয়তো সেই ডিসকাশন হয়েছে। এবং অবশ্যই যেটা নিয়ে সবার এই মুহূর্তে ভীষণভাবে জানার আগ্রহ রয়েছে, অ্যান্থনি আসার ফলে কোন কোন প্লেয়ারের পরিবর্তন হতে পারে, নতুন কোন কোন প্লেয়ার টিমে ঢুকতে পারে এবং কী কী স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জেস আসতে পারে, সব কিছু নিয়ে হয়তো মিটিং আলোচনা হয়েছে। এবং নতুন প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে মোহনবাগান যে খুব একটা কার্পণ্য করবে না, এটা আমরা সবাই জানি, বাট বাদ পড়বে কে, কার ওপরে সব থেকে বেশি চাপটা আসতে চলেছে, ফরওয়ার্ড থেকে, মিডফিল্ড থেকে, ডিফেন্স থেকে, কোথা থেকে আসতে চলেছে, সেটা কিন্তু অবশ্যই আগামী দিনে আমরা জানতে পারবো। আগে থেকেই যে বিষয়টা পরিষ্কার হয়েছিল যে সুপার কাপের 3টে ম্যাচ, এই 3টে ম্যাচের রেজাল্ট এবং অবশ্যই যদি ফার্দার নকআউটের দিকে মোহনবাগান এগিয়ে যায়, তারপরেই অবশ্যই পুরো সুপার কাপের জার্নি শেষ হওয়ার পর
বা অ্যাটলিস্ট হাবাস তিনি নিজে হাতে এই টিমটাকে দেখভাল করার পরেই কিন্তু ডিসিশনগুলো নেওয়া হবে। এবং আরও একটা গুঞ্জন রয়েছে এই মুহূর্তে যে চিংলেনসানা সিংয়ের ব্যাপারে মোহনবাগান কিন্তু যথেষ্ট পরিমাণে মুভ করছে এবং হায়দ্রাবাদকে কোথাও কনভিন্স করানোর রাস্তাতে রয়েছে যে তাকে যদি লোনে ছাড়া হয় মোহনবাগানে। দেখা যাক হায়দ্রাবাদ থেকে তার অ্যাপ্রুভাল হয় কিনা। হায়দ্রাবাদ অবশ্যই রেডি রয়েছে আরও 2-3টে প্লেয়ারকে লোন আউট করার জন্য, বাট টাইম লাগবে, যেহেতু সুপার কাপে ওদের আর কোনো পার্টিসিপেশন থাকছে না বা নতুন ক্লাব নিলেও সুপার কাপে তাদেরকে এন্ট্রি করাতে পারবে না, সেটা একটা বড় ব্যাপার। কিন্তু এখানে মোহনবাগানের ক্ষেত্রে প্লাস পয়েন্ট রয়েছে। এক হচ্ছে কোথাও আনোয়ার আলীর সাথে যে গেম টাইমের একটা ফাইট, সেটা আগামী সিজনে সানাকে নিয়ে ভাবতে হবে না, সেটা এই সিজনেই যা কিছু হবে সেটা পরিকল্পনার মধ্যে থাকবে। এবং অবশ্যই স্ট্র্যাটেজিক যে ব্যাপারটা মাঠের মধ্যে রিফ্লেক্ট করবে থ্রু দ্য কোচ, সেটাও কিন্তু সানার যে গেম টাইম রয়েছে সেটাতে এফেক্ট করবে বলে মনে হয় না। এবং আগামী সিজনে যদি মনে হয় যে সানাকে তারা পার্মানেন্ট মুভ করাবে, তাহলে সেটা আগামী সিজনে ভাবা যাবে, আগামী সিজনে তারা ভাবে। বাট এই সিজনের ক্ষেত্রে তাকে লোনে নিয়ে আসাটা কিন্তু দুপক্ষের জন্য যথেষ্ট ভালো হবে। এবার দেখা যাক ফাইনালি কী হয়। তবে আনোয়ার আলীকেও কিন্তু খুব তাড়াতাড়ি ফিট করে মাঠে ফেরানোর এই মুহূর্তে প্রসেস চলছে। অলরেডি ট্রেনিং স্টার্ট করেছে, একটু ফিগারটা বাল্কি হয়েছে, খুব স্বাভাবিক ব্যাপার। প্লেয়ার যখন চোটের জন্য লং টাইম বাইরে থাকে তার একটু ওয়েটটা গেন হয়, এটা আস্তে আস্তে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তার ঠিক হয়ে যাবে। প্লেয়াররা কনসাস রয়েছে সেই ব্যাপারে, কিন্তু তাকে যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফেরানো যায় এই চেষ্টা কিন্তু চলছে। তবে অবশ্যই খুব তাড়াহুড়োর রাস্তাতে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু নেই, কারণ সেটা যে কোনো ইনজুর্ড প্লেয়ারের ক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যেতে পারে, যেহেতু তাকে লং টার্মে শুধুমাত্র ক্লাবের জন্য না, তার পাশাপাশি দেশের জন্যও কিন্তু সার্ভিসে লাগবে। দেখা যাক কী হয়। তবে সানার মুভটা যদি মোহনবাগান কমপ্লিট করতে পারে তাহলে আমি বলবো যে একটা বেস্ট ডিল কিন্তু এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান ক্র্যাক করে ফেললো, যেটা তাদেরকে আপাতত যে আইএসএলের রিমেনিং পার্টটা বাকি রয়েছে সেই পার্টে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। দেখা যাক কী হয়। সো এই ভিডিওটা এই অবধি, এর বিষয়ে আর কিছু বলার নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং অল দিস থিংস কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।